আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে। তোমাদের মুন্না ভাইয়া। সো আমরা ঠিক সময় মতো ঠিক 10টায় তোমাদের জন্য উচ্চতর গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছো আমাদের সঙ্গে, তোমরা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে ভাইয়া আমার ভিডিও এবং তোমরা কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। শুরুতে আমি একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটা শুরু করতে পারি। সো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। আমিও আমার ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। সবাই একটু দ্রুত আমরা ক্লাসটা শেয়ার করে দিব, সকল বন্ধুদের একটু মেনশন করে দিব যাতে করে আমরা আলটিমেটলি সবাই মিলে একসঙ্গে ক্লাসটা করতে পারি। ওকে, আচ্ছা। সো সবাই একটু দ্রুত চলে আসেন লাইভ ক্লাসটিতে এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন তারা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে ভাইয়া তোমরা ক্লিয়ারলি আমার কথা এবং স্ক্রিন সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা। যদি আমিও একটু চেক করে নেই। ওকে, আলহামদুলিল্লাহ আমার এখান থেকে সবকিছু ক্লিয়ার। সো আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন যে ভাইয়া সবকিছু পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেক আমরা হচ্ছে শনিবার এবং আলটিমেটলি আমরা হচ্ছে মঙ্গলবার তোমাদের জন্য ফিজিক্স এবং ম্যাথ ক্লাস নিয়ে আমি তোমাদের মুন্না ভাইয়া হাজির হয়ে যায়। আজকে আমরা হচ্ছে রুটিন অনুযায়ী আমরা উচ্চতর গণিতের উপর ক্লাস করব। সো উচ্চতর গণিতের আমরা কিন্তু অলরেডি আমরা সরলরেখা অধ্যায় 2টা ক্লাসের মাধ্যমে শেষ করে দিয়েছি। সরলরেখা অধ্যায়টা তুলনামূলকভাবে একটু বড়, এই জন্য 2টা ক্লাস নেওয়া হয়েছে। আজকে মূলত আমরা বৃত্ত অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো। সো বৃত্ত একটা ক্লাসেই শেষ করব, একটা ক্লাসে পুরো বৃত্ত অধ্যায়টার A to Z আমরা বৃত্ত অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করব এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করব এবং আপকামিং যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা আছে সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। অর্থাৎ তোমার এটা ওয়ান স্টপ সলিউশন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তোমার অন স্টপ সলিউশন। তুমি যদি এইখানে রেগুলার ক্লাস করো ইনশাআল্লাহ এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আমরা তোমাদের খুব সুন্দর মতো নিজ দায়িত্বে তোমাদের পুরো সিলেবাসটা কভার করে দিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন প্যাটার্ন, ভর্তির প্রশ্ন কেমন কেমন হইতে পারে, কিভাবে আমরা উত্তর করব, সবকিছুই টাইম ম্যানেজমেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে ভাইয়া আমরা তো সবকিছুই পারি, বিশেষ করে উচ্চতর গণিতে আমাদের সব থেকে বেশি বাধা দেয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে ভাই আমার টাইম কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না, আমার দেখা গেছে যে ম্যাথ আমি সবকিছু করতে পারি নাই। সো সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কিভাবে ঠিক রাখবো আমরা। একটা ম্যাথ তোমাকে বেসিক নিয়মে কিভাবে তুমি সমাধান করতে পারবে সেটা তো জানতেই হবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ারের কোনো বিকল্প নাই, বেসিক কনসেপ্ট জানতে হবে। তার পাশাপাশি একটা বড় ম্যাথকে কিভাবে দ্রুত শর্টকাটের মাধ্যমে আলটিমেটলি টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে সময় মতো সমাধান করতে পারবা সেটাও মাথায় রাখতে হবে। শুধুমাত্র বেসিক দিয়ে করে গেলা বড় স্টাইলে করে গেলা তখন কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবা না। সো আমরা কিন্তু আমাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলোতে আমরা খুব সুন্দরভাবে তোমাকে একটা ম্যাথ কিভাবে সহজে কম সময়ের মধ্যে করতে পারবা সেটাও আমরা তোমাদেরকে শিখাই দিই। ঠিক আছে? সো আমি আশাবাদী যে আমাদের এই দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এইটা করলেই এনাফ তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। সো আলটিমেটলি তোমরা যারা আমাদের ক্লাসে নতুন, আজকের ক্লাসটাই নতুন দেখতেছো, তোমরা রেগুলার ফ্রি লাইভ ক্লাসগুলো করো। বিশেষ করে আমি তো তোমাদের ফিজিক্স এবং ম্যাথ ক্লাসগুলো নিচ্ছি। সো আমি এমন ভাবেই পড়াচ্ছি ইনশাআল্লাহ এর বাইরে থেকে আর কিচ্ছু আসবে না। যা পড়াচ্ছি এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, সো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ঠিক আছে? সো ওকে, ওয়ালাইকুম আসসালাম আখি। ওকে, চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটিতে চলে যাই। আজকে মূলত আমরা বৃত্ত অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো। বৃত্ত অধ্যায় মূলত বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে নরমালি একটা করে প্রশ্ন তোমরা পাবাই, প্রত্যেকবার দেখবা যে বৃত্ত অধ্যায় থেকে অন্তত একটা প্রশ্ন আসবেই। সো আমরা কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক একটু কম গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু তোমাদেরকে একদম দাগানো স্লাইডে নোট করে দেই। সো এই জিনিসটা অবশ্যই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা। দাগানো স্লাইড কালেক্ট করতে ক্লাসটা শেষ হওয়া মাত্র আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফেসবুক পেজে নক করিও অথবা আমার প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না সেখানে নক করলে হবে। যে কোনো এক জায়গায় নক করলে তোমাদের পুরো দাগানো স্লাইডটা, ক্লাসের দাগানো স্লাইডটা কিন্তু আমরা তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দিই। সো সেটা কালেক্ট করে নিবা, এটা তোমার পরবর্তীতে রিভিশন দিতে, বাসায় সুন্দর মতো নোট করতে অনেক অংশেই হেল্প করবে। ওকে, আচ্ছা। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব ভাইয়া। আমরা সর্বপ্রথম যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের কয় ধরনের সমীকরণ আছে সেই সমীকরণগুলো নিয়ে কথাবার্তা বলবো। বৃত্তের যে সমীকরণগুলো রয়েছে ভাইয়া সেই সমীকরণগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? সো বৃত্তের যে আদর্শ সমীকরণ বা সাধারণ যে সমীকরণটাকে আমরা বলি যে ভাইয়া বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা বা বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে যে ভাইয়া x² + y²
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটাকে আমরা বৃত্তের সমীকরণ বলি। সো বৃত্তের, বিশেষ করে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলে থাকি। এটা কি ভাইয়া? বৃত্তের সাধারণ সমীকরণ। এটা কি? বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে আমাদের কেন্দ্রটা প্রকাশ করে হচ্ছে -g আর -f। এই বৃত্তের আমাদের কেন্দ্রটা কি হবে ভাইয়া? এই বৃত্তের কেন্দ্রটা হবে -g আর -f। এই বৃত্তের কেন্দ্রটা কি হবে ভাইয়া? এই বৃত্তের কেন্দ্রটা হবে -g আর -f। এটা গেল একটা 1 নাম্বার মনে করো বৃত্তের ফর্মুলা। অনেক ধরনের বৃত্ত হইতে পারে, যেমন আমাদের যদি 2 নম্বরে বৃত্তটা দেখি যে ভাইয়া মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী মানে কি রে ভাইয়া? 0 0, কেন্দ্র হবে 0 0। সো মূল বিন্দুগামী বা কেন্দ্র 0 0 হলে বৃত্তের সমীকরণটা কেমন দাঁড়াবে? বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু r²। এটা হচ্ছে মূল বিন্দুগামী বা কেন্দ্র যদি 0 0 হয় সেই বৃত্তের সমীকরণ কি? x² প্লাস y² ইকুয়াল টু r² অথবা a², যাই বলো না কেন, মানে r বা a ব্যাসার্ধ প্রকাশ করে। ঠিক আছে, এটা একটা গেল। আবার যদি তোমাকে বলা থাকে যে ভাইয়া কেন্দ্র, 3 নাম্বারটা দেখো, কেন্দ্র যদি বলা থাকে যে ভাইয়া এইচ কে, কেন্দ্র একটা হচ্ছে কেন্দ্র এইচ, তোমাকে কেন্দ্রটাই বলে দিচ্ছে যে ভাই এখন আর কেন্দ্র 0 0 নাই, আবার কেন্দ্র -g আর -f ও নাই, তোমাকে বলে দিচ্ছে কেন্দ্র এইচ আর কে হলে বৃত্তের সমীকরণ কি হবে? সো আমাদের সেটাকে বলতে পারবো আমরা x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r²। সো মোটামুটি আমরা এই তিনটা বৃত্তের সমীকরণ চিনলাম। সো এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ভাইয়া এমনও প্রশ্ন আসে, থিওরি টাইপ প্রশ্ন আসে যে ভাই নিচের কোনটা বৃত্তের সমীকরণ। সো তোমাকে বৃত্তের সমীকরণ দেখে কিন্তু চিনতে হবে, তার মানে তোমাকে এটা মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। দেখো আমার সাথে সাথে রিভিশন দাও যে ভাইয়া বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা? একদম আদর্শ সমীকরণটা x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা গেল একটা। আবার যদি মূল বিন্দুগামী বা কেন্দ্র 0 0 হয় তাহলে আমরা কি জানি যে ভাই x² প্লাস y² ইকুয়াল টু r² বা a², যাই বলো না কেন। আবার যদি আমাদের কেন্দ্র h কে দেওয়া থাকে তাহলে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু আমরা r²। এই তিনটা সমীকরণ আমাদের অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে, এইখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলো আমরা বৃত্তের সমীকরণটা দেখে ফেললাম। আমরা কি করলাম ভাইয়া? বৃত্তের সমীকরণটা দেখে ফেললাম। এখন আসেন যে ভাইয়া বৃত্তের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো থেকে থিওরি টাইপ এমসিকিউ আসে। বৃত্তের বৈশিষ্ট্যগুলো মূলত কি কি? বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো x এবং y এর কয় ঘাত বিশিষ্ট সমীকরণ ভাইয়া? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। দেখো ইতিমধ্যেই কিন্তু আমরা সরলরেখা অধ্যায়টা করে ফেলছি। সরলরেখার আদর্শ সমীকরণটা কেমন ছিল ভাইয়া মনে পড়ে? দেখো ax প্লাস by প্লাস c, এটা গেল কি সরলরেখার আদর্শ সমীকরণ। তো সরলরেখার আদর্শ সমীকরণে আমরা কি শিখছিলাম যে x এবং y এর কিছু নাই, মানে মনে মনে কি আছে? উপরে 1 আছে। x এবং y এর এক ঘাত বিশিষ্ট সমীকরণ, x এবং y এর এক ঘাত বিশিষ্ট সমীকরণ, x এবং y এর এক ঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা কি বলবো? সরল রেখা বলবো। এটাকে কি বলবো? সরল রেখা বলবো, যেটা আমরা ইতিমধ্যে সরলরেখা অধ্যায়টা খুব সুন্দরভাবে A to Z ক্লিয়ার করছে কিন্তু। আর এখন যদি আমাদের x এবং y এর দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকে, x এবং y এর দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকে, x এবং y এর দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকে, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? সেটাকে আমরা বৃত্তের সমীকরণ বলবো। সেটাকে আমরা কি বলবো? বৃত্তের সমীকরণ বলবো। সো কোথায় একঘাত কোথায় দ্বিঘাত এটা খেয়াল রাখতে হবে। তারপরে পরের বৈশিষ্ট্য দেখো x² এবং y² এর সহগ সমান হইতে হবে। এটা বেশ গুরুত্বপূর্ণ, আমি একটু ইন ডিটেইলসে তোমাকে বুঝাই। দেখো x² এবং y² এর কি সহগ হইতে হবে? সহগটা সমান হইতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া 2x² প্লাস 2y² প্লাস অন ড্যাশ 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 ইকুয়াল টু 0, এটা কিসের সমীকরণ হবে? দেখো এই যে আমি এক নাম্বারটা বলি, এক নাম্বারটা কি হবে? আবার যদি আমি বলি যে ভাই x² প্লাস y² প্লাস ড্যাশ 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 ইকুয়াল টু 0, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ বললাম। আবার তোমাকে বললাম যে ভাইয়া 2x² প্লাস 3y² প্লাস ড্যাশ 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 ইকুয়াল টু 0, এটা আমি 3 নাম্বার সমীকরণ বললাম। তো এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি ভাইয়ারা, এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও বা চেষ্টা করো যে ভাইয়া এখানে কোনটা বৃত্তের সমীকরণ আর কোনটা বৃত্তের সমীকরণ নয়, কোনটা বৃত্তের সমীকরণ আর কোনটা বৃত্তের সমীকরণ নয়, একটু জানার চেষ্টা করো, একটু জানানোর ট্রাই করো, একটু জানানোর ট্রাই করো যে ভাইয়া এখানে কোনটা বৃত্তের সমীকরণ আর কোনটা বৃত্তের সমীকরণ নয়। দেখো আমি একটু আগেই বললাম যে ভাইয়া x² এবং y² এর সহগটা কি হইতে হবে রে? সমান হইতে হবে। তাহলে দেখো x² এর সহগ এখানে কত ভাই? 2, এখানে কত? 2, তার মানে এটা বৃত্তের সমীকরণ হবে। আবার দেখো এখানে x² এর সহগ কত? কিছু নাই মানে 1, এখানেও কিছু নাই মানে 1, তার মানে এখানেও কিন্তু সমান আছে, তার মানে এটাও বৃত্তের সমীকরণ হবে। বাট পরেরটাই আসো যে ভাইয়া এখানে 2x², এখানে 3x², তার মানে 2 আর 3 এটা তো সেম না ভাইয়া, তাহলে এটা কিন্তু বৃত্তের সমীকরণ হবে না, এটা কিন্তু বৃত্তের সমীকরণ হবে না। অর্থাৎ আমাদের x² এবং y² এর সহগ সমান হইতে হবে, x² এবং y² এর কি হইতে হবে? সহগটা সমান হইতে হবে বৃত্তের সমীকরণ হইতে গেলে। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু এমসিকিউতে আসবে ভাইয়া, এটা এমসিকিউতে, এখান থেকে অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছিল, এখান থেকে অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছিল। সো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তারপরের বৈশিষ্ট্য দেখো, তারপরের বৈশিষ্ট্য হচ্ছে যে ভাই xy যুক্ত কোনো পথ থাকা যাবে না।
এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। এক্স ওয়াই যুক্ত থাকে কখন? যখন আমরা কনিক অধ্যায় পড়বো, উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত পদ থাকে, ঠিক আছে? সো আমাদের বৃত্ত বা সরলরেখা কোনোটাই কিন্তু এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তাহলে বৃত্তের বৈশিষ্ট্যগুলো একটু আমার সাথে রিভিশন দাও যে ভাইয়া এক্স এবং ওয়াই এর দ্বিঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা বৃত্তের সমীকরণ বলবো। 2 নাম্বারটা কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। 3 নাম্বারটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। সো এখন আমরা যে বৃত্তের সমীকরণ শিখলাম, বৃত্তের বৈশিষ্ট্য শিখলাম, এইখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি ধরনের প্রশ্ন আসছে চলো সেটা দেখে নেই, তাহলে পুরো কনসেপ্টটাই তোমাদের A to Z ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা যতটুকু শিখলাম এইখান থেকে দেখি আদৌ আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছে কিনা। অবশ্যই আসছে। দেখেন এটা কত সালে আসছিল ভাইয়া? জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের 11-12 সেশনের প্রশ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 11-12 সেশনের প্রশ্ন। সবাই একটু চেষ্টা করে দেখি। দেখো কি বলা আছে এখানে যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত লেখচিত্রটা কি হবে? মানে এটা কিসের সমীকরণ? বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত? এখন অনেকেই আছে চালাক যে ভাইয়া আপনি তো বৃত্ত পড়াচ্ছেন, তার মানে অবশ্যই এটা বৃত্তের সমীকরণ হবে। এইভাবেও তোমরা যদি উত্তর দাও তাহলে কিন্তু হবে, কারণ আমি আজকে বৃত্ত অধ্যায় পড়াচ্ছি। সো এখানে উপবৃত্ত হওয়ার চান্স নাই, পরাবৃত্ত হওয়ার চান্স নাই, বা অধিবৃত্ত মানে কনিক কোনো পার্টি আসবে না। যেহেতু আমি বৃত্ত পড়াচ্ছি তার মানে এটা অবশ্যই বৃত্তের সমীকরণ, তাই না? সো তোমরা যদি চালাকি করে উত্তর দাও, তবুও কিন্তু ঠিক হবে। বাট আমি তোমাদেরকে কনসেপ্টটা বুঝাচ্ছি। দেখো আমাদের দেখো তো এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে? এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই। এক্স এবং ওয়াই এর কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এক্স স্কোয়ারের এবং ওয়াই স্কোয়ারের সহগ কি সমান আছে? কিছু নাই মানে 1, সহগও সমান আছে। তার মানে এটা 100% আমরা বৃত্ত বলতে পারবো। তার মানে কি ভাইয়া 100% আমরা বৃত্ত বলতে পারবো, কারণ আমরা একটু আগেই কনসেপ্ট শিখছি যে ভাই বৃত্তের বৈশিষ্ট্যই হচ্ছে এক্স এবং ওয়াই এর দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি মানে তাহলে অবশ্যই 100% আমরা বলতে পারবো যে ভাই এটা বৃত্তের সমীকরণ। তার মানে সকল বৈশিষ্ট্য কিন্তু মিলে গেছে আমাদের। তার মানে এটা অবশ্যই ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া এটা বৃত্তের সমীকরণ। এটা কি হবে রে? এটা অবশ্যই বৃত্তের সমীকরণ হবে। ওকে, এই তো তাসনিয়া অ্যান্সার করে ফেলছো এ নাম্বারটা। ধন্যবাদ ভাইয়া। সবাই একটু উত্তর করার ট্রাই করবেন, ঠিক আছে? ভুল হোক কোনো সমস্যা নাই, আমি তো বারবার করে বলি যত পারো আমার ক্লাসে ভুল করবা, যাতে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। কারণ আমি যখন ভুল করবা তখন ওই জিনিসটা তোমাকে সুন্দর মতো গুলাই খাওয়াই দিব, ঠিক আছে? সুন্দর মতো গুলাই খাওয়াই দিব, ওই জিনিসটা আর কখনো ভুল হবে না ভাইয়া, তোমাদেরকে কথা দিচ্ছি কখনো ভুল হবে না। তোমরা এই জন্য অ্যাপ্রোচ করবা, তোমরা উত্তর করার ট্রাই করবা। ভুল হলে কোনো সমস্যা নাই, ওই জিনিসটা তো সংশোধন করে দেওয়ার জন্য তো তোমাদের মুন্না ভাইয়া আসি, একদম বেসিক ভেঙে খুব সুন্দরভাবে বুঝাই দিব। ওকে, সো অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর করার ট্রাই করবা, অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর করার ট্রাই করবা। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে আসছিল এর প্রশ্নটা? 2001-2 সেশনে আসছিল। 1-2 সেশনে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল। সবাই একটু উত্তর করার ট্রাই করেন দেখি এখানে কি বলছে। দেখো কে এর কোন মানের জন্য x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তাহলে আমাদের দেখো তো এইখানে আমাদের যেহেতু এখানে বর্গ আছে, তার মানে একটা সূত্র পড়বে, এখানে আবার ইনটু আছে, তার মানে আমরা সমীকরণটাকে আগে কাজ করে নেই। সূত্র থাকলে সূত্র অ্যাপ্লাই করে দেই, গুণ থাকলে গুণ করে দেই, তারপরে আমরা আগে এক্সাক্ট বৃত্তের সমীকরণটা আনি। তাহলে দেখো এখানে কি বলা আছে? x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখানে একটা সূত্র মুখস্থ রাখতে হবে যে ভাইয়া a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আপনাদের একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে ভাইয়া, এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এটা ডিরেক্ট সূত্র। তাহলে দেখো এই সূত্রটা আমাকে এখানে ফেলাইতে হবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা ফেলাই দেই তাহলে দেখো সমীকরণটাকে একটু সাজাই নেই আমরা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার করলে তো মাইনাস কে স্কোয়ার করে দিলে তো প্লাস হয়ে যাবে। সো মাইনাস নিয়ে কোনো টেনশন নাই, যেহেতু বর্গ আছে এই জন্য আমরা প্লাস দিয়ে দিলাম। তার মানে সি স্কোয়ার, তার মানে 3 এর উপর স্কোয়ার করলে 9। আচ্ছা আসো এখন তারপরে কি প্লাস 2ab, বাট এখানে তো আমাদের কি আছে? মাইনাস আছে, তারপর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 2ab, তার মানে 2xy আসতেছে আমাদের। তারপরে আসো প্লাস 2bc, তার মানে এখানে প্লাস মাইনাসে মাইনাস 6y, পরে আবার প্লাস 2ac, তার মানে 2ac করলে আমাদের কত হবে? 3 দুগুণ 6x, 6x। আচ্ছা আসো তারপরে এখন দেখো এই দুইটা গুণ অবস্থায় আছে না ভাইয়া, তাহলে গুণ করে দাও। তাহলে আমাদের কি আসতেছে? প্লাস কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ পাচ্ছি। বাট বৃত্তের সমীকরণে দেখো তো আমাদের বুঝলাম যে ভাই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ বৃত্ত,
সহগ সমান বুঝলাম বৃত্ত, বাট এখন দেখো তো এইখানে, এখন একটু দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখেন এইখানে কি জিনিস আছে আর এইখানে কি জিনিস আছে ভাই, এক্স ওয়াই যুক্ত পদ চলে আসছে, এক্স ওয়াই যুক্ত পদ। বৃত্তের সমীকরণে তো আমরা সব সময় দেখলাম যে ভাই, একটু আগেই বৈশিষ্ট্যগুলো পড়ছি, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। কি থাকা যাবে না রে? এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। তার মানে যখন আমরা দেখবো যে ভাই এক্স ওয়াই যুক্ত পদ আছে, তখন আমরা এটাকে এভাবে সাজাই লিখবো যে ভাই কে এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই। যতগুলো এক্স ওয়াই যুক্ত পদ আছে সেটাকে আমরা জিরো ধরে নিব। যতগুলো এক্স ওয়াই যুক্ত পদ আছে, যতগুলো এক্স ওয়াই যুক্ত পদ আছে ভাইয়া, যতগুলো এক্স ওয়াই যুক্ত পদ আছে সবগুলোকে আমরা কি ধরে নিব? জিরো ধরে নিব, কারণ জিরোর সাথে যে কোনো কিছু গুণ করা মানেই জিরো, তার মানে পুরো এক্স ওয়াই যুক্ত পদ ভিনিশ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের কে এর মান বের করতে বলছে, তাই না? কে এর মান, কে এর কোন মানের জন্য? তাহলে দেখো এখানে যদি আমরা যদি এক্স ওয়াই কমন নেই ভাইয়া, তাহলে কে মাইনাস টু ইকুয়াল টু জিরো বলতে পারবো। তাহলে এক্স ওয়াই কে পার করে দাও, জিরো হয়ে যাবে, তার মানে কে ইকুয়াল টু টু পাচ্ছে। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার, ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার কোনটা দাঁড়াচ্ছে রে ভাইয়া? দেখো এখানে মাইনাস টু, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, দেখে শুনে বুঝে তারপরে দাগাইতে হবে সঠিক উত্তরটা খুঁজে বের করে। তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। কি হবে আমাদের? ডি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। ডি নাম্বারটা কি রে? ডি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারলাম? একটু বলো তো দেখি সবাই ক্লিয়ার কিনা। দেখো আমি একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মোস্ট ওয়েলকাম ভাই, একে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আরো ভেঙে বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ওকে, সো সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম ভাইয়া? একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, একটু বলেন তো দেখি সবার ক্লিয়ার কিনা। চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করবো রে? নেক্সটে চলে যাবো। দেখো এখন খুবই গুরুত্বপূর্ণ, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 100% যদি প্রশ্ন আসে তাহলে এইখান থেকে 100% আসার সম্ভাবনা বেশি। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 100% যদি বৃত্তের কোনো টপিক থাকে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। এখান থেকে কপাল ভালো থাকলে ইনশাআল্লাহ তোমরা একটা প্রশ্ন কমন পাবা। ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা যদি কপাল ভালো থাকে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায়। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র কেমনে বের করব, বৃত্তের ব্যাসার্ধ কেমনে বের করব, এটা আমরা একটা জোস টেকনিক শিখবো বৃত্তের কেন্দ্র বের করার। তাহলে দেখো বৃত্তের সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ একটু আগে আমরা শিখছিলাম, সেটা কি শিখছিলাম ভাইয়া? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা বৃত্তের সমীকরণ হলে বৃত্তের কেন্দ্রকে আমরা মাইনাস জি আর মাইনাস এফ বলি। এখন এই মাইনাস জি এর মান এবং মাইনাস এফ এর মান আমরা একটা শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারবো। সেটা কি ভাইয়া? শর্টকাট ট্রিক্সটা হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই মাইনাস টু, ওয়াই এর সহগ ডিভাইড বাই মাইনাস টু, এক্স এর সহগ ডিভাইড বাই মাইনাস টু, ওয়াই এর সহগ ডিভাইড বাই মাইনাস টু। তাহলে এইটা মানেই, এই যে এই জিনিসটা মানেই হচ্ছে এটা ইকুয়াল টু আমরা মাইনাস জি এর মান পাবো, আবার এইটা ইকুয়াল টু আমরা কিসের মান পাবো রে? এটা মানে মাইনাস এফ এর মান পাবো। তাহলে যদি তোমাকে কেন্দ্র বের করতে বলে, তুমি জাস্ট এইখানে দেখবা যে ভাই এক্স এর সহগ কত, এক্স এর সহগ ডিভাইড বাই মাইনাস টু, ওইটাই হবে মাইনাস জি এর মান, আবার ওয়াই এর সহগ ডিভাইড বাই মাইনাস টু, ওইটাই হবে মাইনাস এফ এর মান। তাহলে কেন্দ্র বের করার সহজ টেকনিক বা একদম শর্টকাট ফর্মুলা হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই মাইনাস টু কমা ওয়াই এর সহগ ডিভাইড বাই মাইনাস টু। তাহলে ওই বৃত্তটার কেন্দ্র আমরা খুব সহজেই বের করতে পারবো। ওকে, একটু পরেই আমরা প্র্যাকটিস করবো, কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট একটু কনসেপ্টটা বুঝো, দেখবা যে কিছুক্ষণ পর নিজে থেকেই অ্যান্সার করতে পারবা। ওকে, আমার ক্লাসের বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম, আমি যা ক্লাসে পড়াই ওই পড়াটা কিন্তু ক্লাসের মধ্যেই তোমাদের কাছ থেকে আদায় করে নেই। অর্থাৎ কনসেপ্ট শিখাবো, তারপরে প্রশ্ন কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা শিখাবো, তারপরে তোমাদের কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিয়ে নিব। ওকে, তো আমার ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে ক্লাসের পড়া ক্লাসেই একবার রিভিশন হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো, তাহলে ভাইয়া আমাদের ব্যাসার্ধটা একটু বলেন। ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা কি? ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি ভাইয়া? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এই জি এর মান, এই যে জি আর এফ, এইটাই কিন্তু কেন্দ্র। তার মানে কেন্দ্র বের করলে আমাদের ব্যাসার্ধ বের করা খুবই ইজি। কেন্দ্র বের করলে ব্যাসার্ধ বের করা ইজি, বা ব্যাসার্ধ বের করতে গেলে অবশ্যই কেন্দ্র বের করতে হবে। ব্যাসার্ধ বের করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কেন্দ্র বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন দেখো একটা গুরুত্বপূর্ণ নোট আছে, এটা শর্ত মনে রাখতে হবে তোমাকে। দেখো বৃত্তের যা কিছুই বের করতে বলুক না কেন, সর্বপ্রথম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 বানাইতে হবে। এইটা মহা গুরুত্বপূর্ণ, এইটা তোমরা অনেকেই খেয়াল করো না, শর্টকাট অ্যাপ্লাই করতে গিয়ে ভুল করে বসে থাকো। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা যে ভাইয়া বৃত্ত থেকে তোমাকে কেন্দ্র বের করতে বলুক অথবা বৃত্ত থেকে ব্যাসার্ধ বের করতে বলুক, যাই বেরুক না কেন, তোমাকে সর্বপ্রথম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 আনতে হবে। যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 না থাকে তাহলে জোর করে 1 বানাইতে হবে। ধরো আমার এরকম দেওয়া আছে যে ভাইয়া 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস ব্লা ব্লা আমাদের 2x প্লাস 3y ইকুয়াল টু 0, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তোমাকে এখান থেকে কেন্দ্র বের করতে বলছে, তাহলে কি করবা? যে ভাই x এর সহগ তার মানে 2 ডিভাইডেড বাই -2, আবার y এর সহগ 3 ডিভাইডেড বাই -2, এটাই আমাদের কেন্দ্র। যারা এরকম করব তারা সুন্দর মতো লাড্ডু সোনা পাবো। এটা হয় নাই, এটা করা যাবে না। তাহলে আমাদের শর্তটা কি? যে ভাই বৃত্তের কেন্দ্র বা
ব্যাসার্ধ যাই বের করতে বলুক না কেন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1 আনতে হবে। তাহলে দেখো এখানে 3 থাকলে হবে না, তাহলে এই 3 দ্বারা সবগুলোকে ভাগ করে দাও। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এক্স এর সহগ ডিভাইডেড বাই -2 ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2 করলেই আমাদের কেন্দ্র চলে আসবে। তাহলে বুঝতে পারলাম আমরা এখানে এই শর্তটা যে ভাই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 না থাকলে 1 বানায় নিতে হবে, কেন্দ্র বের করতে বলুক, ব্যাসার্ধ বের করতে বলুক, অথবা যাই বের করতে বলুক না কেন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। একটু পরেই আমরা প্রশ্ন সমাধানে গেলে তোমরা দেখতে পারবা এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসছে, এইখান থেকে অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভাইয়া প্রশ্ন আসছে, সো একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো একটা মহা শর্টকাট বা মহা ট্রিক্স আমি এটা সরলরেখা অধ্যায়ে তোমাদেরকে করাইছিলাম, যে ভাইয়া কোনো কিছু যদি তোমাকে বলা থাকে যে ভাই এত বিন্দুগামী, যদি বলা থাকে যে ভাই এত বিন্দুগামী, তাহলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, অপশন টেস্ট করলেই উত্তর চলে আসবে। কি ভাইয়া? অপশন টেস্ট করলেই আমাদের উত্তর চলে আসবে। যে কোনো কিছু যদি বিন্দুগামী বলে, যাই বের করতে বলুক না কেন, ওই বিন্দু দ্বারা যেই অপশনটা সিদ্ধ হবে, অর্থাৎ সিদ্ধ মানে কি রে, 0 ইকুয়াল টু 0 অথবা 2 ইকুয়াল টু 2, অর্থাৎ মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে, সেটাই আমাদের, সেই অপশনটাই আমাদের উত্তর হবে। তো চলো আমরা যা শিখলাম এইখান থেকে দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি রকম প্রশ্ন আসছিল, যা শিখলাম আমরা। চলো একটু এইখান থেকে দেখি যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসলো, দেখি আমরা সমাধান করতে পারি কিনা। দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের 10-11 সেশনে কি প্রশ্নটা আসছিল একটু দেখো তো সমাধান করা যায় কিনা। যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 24x প্লাস 10y ইকুয়াল টু 0 বৃত্তের ব্যাসার্ধ কত? এখন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র তো অবশ্যই মনে রাখতে হবে, একটু আগেই শিখছি যে ভাইয়া আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে এখানে সরি আমি কি লিখছি, আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই জি আর এফটা কি? মূলত ওই বৃত্তের কেন্দ্রটা, তাই না? তো এখন দেখো আমরা আগে কেন্দ্র বের করে নেই। কেন্দ্র বের করার শর্টকাট কি শিখাইছি ভাইয়া? এক্স এর সহগ ডিভাইড বাই -2 ওয়াই এর সহগ ডিভাইড বাই -2। তাহলে এক্স এর সহগ কে এখানে -24, সো প্লাস মাইনাস কিন্তু খেয়াল রাখতে হবে, -24 ডিভাইডেড বাই 2, আবার ওয়াই এর সহগ কত ভাই? 10 ডিভাইডেড বাই -2। তাহলে এখানে কত আসতেছে দেখো, এখানে আমাদের মাইনাসে মাইনাসে কাটা, তার মানে 12 দুগুণ 24, 12 আসতেছে, আর এখানে -5। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারবো যে ভাই মাইনাস জি এর মান পাইলাম আমরা 12, আর মাইনাস এফ এর মান পাইলাম আমরা -5। সো এখানে মাইনাস প্লাস নিয়ে কোনো তোমার প্যারা খাওয়ার দরকার নাই ভাইয়া, তুমি অলওয়েজ তুমি জি এর মান তুমি 12 বসাবা, এফ এর মান তুমি -5 বা 5 বসাইলেও চলবে, কারণ এখানে ভাইয়া দেখো স্কোয়ার আছে, তার মানে মাইনাস থাকলেও স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, তার মানে পজিটিভ থাকলে তো পজিটিভ মান পাবোই, আবার নেগেটিভ থাকলেও পজিটিভ পাবো, কারণ এখানে বর্গ করে দেওয়া আছে। তো এখানে মাইনাস প্লাস নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে বসাই দাও যে ভাইয়া জি এর মান কত? 12 স্কোয়ার প্লাস আমরা যদি -5 এর উপর স্কোয়ার দেই অথবা 5 এর উপর স্কোয়ার দেই একই কথা, ঠিক আছে? তাহলে আমরা অলওয়েজ পজিটিভটাই বসাবো, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে পজিটিভ মানই পাবো। এখন মাইনাস সি এর মান দেখো তো, এখানে কোনো সি কনস্ট্যান্ট মান আছে? কনস্ট্যান্ট মান নাই, এই জন্য এখানে 0 বসাই দাও। তাহলে আলটিমেটলি দেখো এটাকে ক্যালকুলেশন করো, 5 12, তারপরে বর্গ করে যোগ করলে রুট করলে আলটিমেটলি এখানে থেকে পাবা 13। এটা ডিরেক্ট একটা ম্যাজিক নাম্বার, পিথাগোরাসের ম্যাজিক নাম্বার। দেখো 5 12 13 যে কোনো একটা বাহু মিসিং থাকলে তুমি ডিরেক্ট মুখস্থ বসাইতে পারবা। আবার 3 4 5 এটা কিন্তু পিথাগোরাসের কি বলা হয়? ম্যাজিক নাম্বার বলা হয়। পিথাগোরাসের কি বলা হয় রে? ম্যাজিক নাম্বার বলা হয়। পিথাগোরাসের কি বলা হয়? ম্যাজিক নাম্বার বলা হয়। তাহলে আমাদের অ্যানসারটা কত ভাই? ব্যাসার্ধ কত আসলো? 13। ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট আনসার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া? সি নাম্বারটা রাইট আনসার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া? সি নাম্বারটা রাইট আনসার। সবাই বুঝতে পারছেন? সবার ক্লিয়ার? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারলাম রে? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারলাম? একটু বলেন দেখি সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব, চলেন নেক্সটে। দেখেন নেক্সট প্রশ্নটা কোথাও, এটা রিপিট আসছিল। দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে একবার 13-14 সালে আসছে, আর একবার 4-5 সালে আসছিল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি একবার রিপিট আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। অলরেডি একবার রিপিট আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। অলরেডি একবার রিপিট আসছে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তাহলে দেখেন এখানে কি বলছে যে ভাইয়া 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র কত? এখন আমি তোমাদেরকে একটা বৈশিষ্ট্য শর্তটা একদম সুন্দর মতো নোট করে দিছিলাম। কি? বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যাই বের করতে বলুক না কেন, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 আনতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 নাই, 3 আছে। তাহলে আমাকে এটা আগে 1 আনতে হবে। এখন 1 আনতে গেলে 3 দ্বারা পুরো সমীকরণকে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 3 এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, তার মানে 2y
প্লাস আমাদের 4/3 ইকুয়াল টু 0 পাচ্ছি আমরা। এখন এটার কেন্দ্র, তাহলে এখন কেন্দ্র বের করার তো আমরা একটু আগেই শর্টকাট নিয়ম শিখছি ভাইয়া, যে এক্স এর সহগ এখানে কত -5/3 ডিভাইডেড বাই -2, আবার ওয়াই এর সহগ -2 ডিভাইডেড বাই -2। এখানে মাইনাস মাইনাস কাটা, তাহলে আমাদের আসতেছে কি ভাইয়া 5, তাহলে উল্টায় যাবে এটা, 3 × 6 5/6, আর এখানে মাইনাস মাইনাস কাটা 2 × 2, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কেন্দ্র হবে 5/6, 5/6, 1 কোথায় আছে দেখো তো, 5/6, 1 কোথায় আছে? সবাই একটু মনোযোগ দিয়ে আমাকে উত্তর করার ট্রাই করে দেখি। 5/6, 1 কোথায় আছে দেখো? 5/6, 1 এই যে এ নাম্বার অপশনটা, এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার 5/6, 1 দেখছো। সো এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি রিপিট আসছিল, 2টা সালে আসছিল, 13-14তে আসছিল এবং 4-5 সালে আসছিল। এই প্রশ্নটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এখানে দেখো একটা খুব সুন্দর একটা এই যে বৈশিষ্ট্য কাজ করতেছে, যে ভাই এখানে যারা এরকম করবা যে ভাই এখানে -5/2 আবার -6/2, তাহলে কিন্তু ঝামেলা। তাহলে দেখো আলটিমেটলি আমাদের অ্যান্সার চলে আসবে 5/2 আবার 3 × 6 3। সো এইটা কিন্তু ভাইয়া কেন্দ্র হবে না, 5/2, 3 এটা কিন্তু কেন্দ্র না। সো আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আগে 1 আনতে হবে, যাই বার করতে বলুক না কেন বৃত্তের। এই জিনিসটা খেয়াল রাখবা, এই জিনিসটা ভাইয়া অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা, এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখিতে হবে। ওকে, তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো এটা কত সালে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়? আমাদের 4-5 সালে আসছিল, 4-5 সালে না, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সালে আসছিল ভাইয়া? 4-5 সেশনে প্রশ্নটা আসছিল। তো সবাই একটু মনোযোগ দাও দেখি কি বলছে এখানে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো আমাদের x² + y² - 4x + 12y + 6 = 0 বৃত্তের ব্যাসার্ধ কত? এটা তো আমাদের নিজেদেরই পারা উচিত। দেখো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? r = √g² + f² - c তাহলে জি এর মান f এর মান মানে কেন্দ্র বের করে নাও। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত ভাই? x এর সহগ ডিভাইডেড বাই -2, তার মানে -4/2, y এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে এখানে আসতেছে 2 6 × 2 = 12 -6। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে তুমি ক্যালকুলেট করে দাও যে ভাইয়া 2 এর উপরে স্কয়ার প্লাস 6 এর উপরে স্কয়ার মাইনাস c এর মান কত? 6, তার মানে কনস্ট্যান্ট মানটা 6 বসাই দাও। তাহলে এখানে 36 আর 4 40 থেকে তুমি যদি 6 বাদ দাও তাহলে 34 চলে আসবে, তাহলে √34, এইটাই মূলত অ্যান্সার। সো √34 কোথায় আছে? এই তো বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, বি নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, যে ভাইয়া √34। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখছো ব্যাসার্ধ থেকে, কেন্দ্র থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি মাস্ট ধরে নাও তুমি একটা কমন পেতে যাচ্ছ। এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে, একবার রিপিট আসছে। সো বৃত্তের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ, এই দুইটার মধ্যে ইনশাল্লাহ একটা কমন পাইতে পারো তোমরা। ওকে, সো ভালো মতো খেয়াল রাখবা। সো কি করবা ভাইয়া? ভালো মতো খেয়াল রাখবা, এটা অবশ্যই অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে। সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখেন নেক্সট প্রশ্নটা, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সালে আসছিল রে? 8-9 সালে আসছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের 8-9 সালে আসছিল। দেখি একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি আমরা। দেখো এখানে কি বলছে, যে x² + y² = a² - 2ab + b² বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো এই প্রশ্নটা হুবহুব তোমাদের রিপিট আসতে পারে, একটু ভিন্ন টাইপের ম্যাথ, একটু ভিন্ন টাইপের ম্যাথ, এখানে মাথা খাটিয়ে তোমাকে উত্তর করতে হবে। একটু ভিন্ন টাইপের ম্যাথ ভাইয়া, এটা একটু ভিন্ন টাইপের ম্যাথ। দেখো এখানে নরমালি আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে আমরা যে সূত্রটা করি, এখানে সূত্র লাগবে না, সূত্র ছাড়াই সমাধান করতে পারবো আমরা। দেখো আমাদের x² + y² = দেওয়া আছে a² - 2ab + b², এটাকে আমরা লিখতে পারবো না a - b হোল স্কয়ারের সূত্র? তাহলে দেখো একটু আগেই মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি শিখছিলাম? মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি শিখছিলাম ভাইয়া? মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি শিখছিলাম? যে ভাইয়া x² + y² = r²। এখানে ব্যাসার্ধ মানেই হচ্ছে r, এই rটাই হচ্ছে ব্যাসার্ধ, এই rটাই কি ভাইয়া? ব্যাসার্ধ, এই rটাই কি আমাদের ব্যাসার্ধ, তাই না? তো দেখেন তো এইখানে আমরা ব্যাসার্ধ a - b বলতে পারবো না। এখন অনেকেই এইটা মাত্রই তুমি এই যে a - b দাগাই দিবা। সো ডি নাম্বার যারা দাগাই দিবা তারা আলটিমেটলি এখানে একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাবা। যারা ডি নাম্বার দাগাই দিবা যে ভাই আসলেই তো a - b তো ব্যাসার্ধ, বাট এইখানে কিন্তু আরো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার আছে। এখানে ডি নাম্বারের থেকেও আরো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার আছে। ডি নাম্বার হবে না, ডি নাম্বারটা হবে না। কেন হবে না চলেন আসি, সেটা একটু ব্যাখ্যা করি। দেখেন আমি এই লাইনটার পরে এইভাবে লিখতে পারি না যে ভাই x² + y², যেহেতু ভাই বর্গ আছে, বর্গ মানে তোমার প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস,
তাহলে এখন কখন আমাদের প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস হয়? যখন আমরা মডুলাস ইউজ করি, কারণ মডের ভিতরে মাইনাস থাকলেও প্লাস হয়ে যায়। তো দেখেন এই লেখাটাকে আমি এইভাবে লিখতে পারি না যে ভাইয়া এখানে একটা মাইনাস কমন নিলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে মাইনাস কমন নিলে আমাদের কি আসতেছে দেখো তো, যে ভাই বি প্লাস এ, বি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো স্কোয়ার কে মাইনাস কে স্কোয়ার করলে আমাদের পজিটিভ হয়ে যাবে। আবার এখানে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, যে ভাই ঘুরে উল্টে এটাকে করলে এ প্লাস এ মাইনাস বি পাচ্ছি, এ মাইনাস বি কিন্তু পাচ্ছি। তার মানে দেখো আমার এ মাইনাস বি হইতে পারে, আবার বি মাইনাস এও হইতে পারে, এটাও হইতে পারে। তাহলে আমরা একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট আনসার যে ভাই মডুলাস বি নাম্বারটা, এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট আনসার, যে ভাই এখানে মাইনাসটাও হইতে পারে, এখানে প্লাসটাও হইতে পারে। এই জন্য মডুলাস যদি থাকে তাহলে এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট আনসার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি মডুলাস থাকে এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট আনসার, ঠিক আছে? তো আমরা আগে খেয়াল করব যে ভাই আমাদের মডুলাস আছে কিনা। ধাপ করে ডি নাম্বারটা দাগাই দেওয়া যাবে না, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, বুঝা গেল? ধাপ করে কোনো কিছু দাগাই দেওয়া যাবে না। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার হলে চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাবো। দেখো তো নেক্সটে কি বলা আছে, এইটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক, তবু আমি সূত্রগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মুখস্থ করে রাখবা। যে ভাই বৃত্তের খণ্ডিত অংশ এবং ক্ষেত্রফল। সো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো সবাই জানা উচিত, এটা আমরা ছোটবেলা থেকেই জানি যে ভাই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি রে? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। সো এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য তোমার সূত্র হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। এখন জি আর এফ এর মান কেমনে বের করব? জি আর এফ মানেই হচ্ছে আমাদের কি ভাইয়া? কেন্দ্র। এখন কেন্দ্রের মান কেমনে বের করে? ওই যে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, এই শর্টকাটটা সব জায়গায় কাজে লাগবে। এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, আবার ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2, এই শর্টকাট সব জায়গায় কাজে লাগবে। এইটা হচ্ছে আমাদের জি এর মান, এইটা হচ্ছে আমাদের এফ এর মান। সো চিহ্ন প্লাস মাইনাস নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, কারণ এখানে বর্গ আছে। সো মাইনাস থাকলেও প্লাস, প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস, প্লাস থাকলেও প্লাস, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো এটা লেস ইম্পর্টেন্ট, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আসে নাই, আসার সম্ভাবনা একটু কম, তবু আমি শিখাই রাখলাম, আপকামিং পরীক্ষায় চলে আসতে পারে। ওকে, তো চলেন তাহলে আমরা নেক্সটে যাই। দেখো এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট টপিক। এটা ভাইয়া 100% ইম্পর্টেন্ট টপিক, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট টপিক। অক্ষ স্পর্শ, মানে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কিরকম হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে কিরকম হবে, আবার উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কিরকম হবে। তো সর্বপ্রথম আমরা যে কন্ডিশনটা শিখবো, 1 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে এক্স অক্ষকে যদি স্পর্শ করে। তাহলে একটু চিত্রটা দেখো, আমি ভালো মতো আঁকি। ধরেন এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। তাহলে একটা বৃত্ত ধরেন এই যে এক্স অক্ষকে স্পর্শ করে ফেলছে, তাহলে বৃত্তর এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এটা কেন্দ্রকে কি বলা হয়? মাইনাস জি আর মাইনাস এফ বলা হয় বৃত্তের কেন্দ্র। তাহলে দেখেন তো বৃত্তের কেন্দ্র এই যে এতটুকু ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ না, এতটুকু বৃত্তের ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ মানে কি? আমাদের এই যে এফটা না। তাহলে আমরা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে ভাইয়া, তাহলে ব্যাসার্ধ পাবো হচ্ছে মডুলাস অফ কেন্দ্রের কোটি। কেন মড দিচ্ছি? কারণ ব্যাসার্ধ কখনোই নেগেটিভ হয় না, ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না, দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, এটা আমরা সবাই জানি। সো যেহেতু নেগেটিভ হয় না, এই জন্য আমরা মডুলাস ইউজ করি। তার মানে এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধটা কি হচ্ছে ভাই? এই যে এফটা, তার মানে এটা কি কোটি না, উপরের দিকে উঠতেছে, তার মানে এফ। সো আমাদের আর ইকুয়াল টু মডুলাস অফ এফ। কেন মড নিছি? কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। আবার যদি বলা হয় যে ভাইয়া সি মানে কি? ওই যে কনস্ট্যান্ট মানটা। সি মানে কি ভাইয়া? বৃত্তের যে কনস্ট্যান্ট মান, ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, ওই সি কনস্ট্যান্ট মানটা কেমনে পাবো? এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু জি স্কোয়ার। এইটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মুখস্থ রাখতে হবে। আর যদি মুখস্থ রাখতে প্যারা হয় তাহলে তুমি চিত্র অঙ্কন করে নিবা, তাহলে খুব ইজি। তো দেখো এটা মুখস্থ রাখার একটা টেকনিক আছে, দেখো শর্টকাটটা দেখো, যে ভাই ব্যাসার্ধর ক্ষেত্রে বিপরীত, আবার কনস্ট্যান্টের ক্ষেত্রে একই। কনস্ট্যান্টের ক্ষেত্রে বিপরীত নয় বা একই, কনস্ট্যান্টের ক্ষেত্রে বিপরীত নয় বা তোমরা একই বলতে পারবে, কনস্ট্যান্টের ক্ষেত্রে বিপরীত নয় বা একই বলতে পারবে। এখন এটা দ্বারা আমি কি বুঝাইলাম? দেখো আমরা নরমালি কি বৃত্তের সমীকরণে জানি 2gx, তাহলে x এর সাথে কার সম্পর্ক হয়? জি এর সম্পর্ক না। তাহলে দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধের বেলায় জি হয় নাই, কিন্তু হইছে হলো এফ। এই জন্যই ব্যাসার্ধর ক্ষেত্রে বিপরীত, আবার কনস্ট্যান্টের ক্ষেত্রে একই, তাহলে জি এক্স। তার মানে দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে, সি ইকুয়াল টু জি স্কয়ার। ব্যাসার্ধর ক্ষেত্রে আমাদের বিপরীত, কনস্ট্যান্টের ক্ষেত্রে একই। এভাবে তুমি মনে রাখতে পারবা।
তো এই কন্ডিশনটা গেল কি ভাই, যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। এখন আমরা শিখবো যে ভাই যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে চিত্রটা একটু ভালো মতো অঙ্কন করি। দেখো যে বৃত্তটা ধরো এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করে ফেলছে, তাহলে এই যে এটাই তো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি আর মাইনাস এফ। তাহলে দেখো তো এই এতটুকু ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ না, এতটুকু ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ আর না, তাহলে আর ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো এই দিকে যাচ্ছে, তার মানে এই দিকে কি আছে, এক্স অক্ষ, এক্স অক্ষ মানে জি, তার মানে ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ, অর্থাৎ আর ইকুয়াল টু মড জি, আর ইকুয়াল টু মড জি। তার মানে আবার সি কনস্ট্যান্ট মানটা কি হবে, যে ভাই সি ইকুয়াল টু এফ স্কোয়ার, সি ইকুয়াল টু এফ স্কোয়ার। সো এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধের মান কত, কনস্ট্যান্টের মান কত, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, অথবা তুমি চিত্র অঙ্কন করলেও তুমি মনে রাখাটা খুব সুবিধা হবে। যদি ভুলে যাও চিত্র অঙ্কন করে নিবা, খুব সুন্দর মতো মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো চলেন তাহলে আমরা পরবর্তীতে যাই। তাহলে আমরা পরবর্তীতে দেখেন পরবর্তী কনসেপ্টটা কি বলছে, পরবর্তী কনসেপ্টটা কি বলছে একটু মনোযোগ দেই। পরবর্তী কনসেপ্টটা কি বলছে ভাইয়া, একটু মনোযোগ দেই আমরা। পরবর্তী কনসেপ্টটা কি বলছে একটু মনোযোগ দেই। দেখেন কি বলছে, যে ভাইয়া উভয় অক্ষকে যদি স্পর্শ করে, কি বলে, যে ভাইয়া উভয় অক্ষকে যদি স্পর্শ করে, কি করে, যদি উভয় অক্ষকে স্পর্শ করে, যদি ভাইয়া উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কিরকম হবে। তাহলে দেখো এই যে কেন্দ্র তো এটা, কেন্দ্র মানে কি ভাই, এটা হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ, তাই না, উভয় অক্ষকে স্পর্শ করেছে, তার মানে এই যে এই এতটুকু এটাও হবে আমার বৃত্তের ব্যাসার্ধ, অথবা এই এতটুকু এটাও হবে আমার বৃত্তের ব্যাসার্ধ, এটাও আমাদের আর, এটাও আমাদের আর। তাহলে আলটিমেটলি উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমরা বলতে পারবো আর ইকুয়াল টু মড জি অথবা মড এফ, দুইটাই রাইট। অথবা আমরা সি এর ক্ষেত্রে আমরা জি স্কোয়ার অথবা এফ স্কোয়ার, দুইটাই রাইট। তার মানে তোমাকে প্রশ্নের কন্ডিশনটা একটু বুঝতে হবে, প্রশ্নের কন্ডিশনটা একটু সুন্দর মতো খেয়াল রাখতে হবে, যে ভাইয়া আমার কি বলা আছে, যে ভাইয়া আমার কি বলা আছে, এক্স অক্ষকে স্পর্শ করছে নাকি ওয়াই অক্ষকে স্পর্শ করছে নাকি উভয় অক্ষকে স্পর্শ করছে, এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, তো চলো তাহলে এইখান থেকে দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি রকম প্রশ্ন আসছে। দেখো এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 11-12 সেশনে আসছে। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সালে আসছে রে, 11-12 সালে আসছে। একটু দেখা ট্রাই করি। দেখো তো এখানে কি বলছে, যে ভাইয়া এত কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। তাহলে ভাই এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি, যে ভাই এক্স অক্ষকে স্পর্শ করলে, দেখো এক্স অক্ষকে যদি না মনে থাকে তাহলে এরকম চিত্র অঙ্কন করে নিবা। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে এই যে উপরের দিকে যেহেতু গেছে, তার মানে ওয়াই এর মান, তার মানে এটা হচ্ছে মডুলাস অফ এফ। তাহলে দেখো এফ মানে কি ভাই, কোটি, তার মানে হবে আর ইকুয়াল টু মড 3। এখানে যদি -3ও থাকতো তবুও আমাদের ব্যাসার্ধ কিন্তু 3 হইতো, কারণ মডুলাস আছে। এই জন্য আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। কি ভাইয়া, এ নাম্বারটা রাইট অ্যান্সার। খুব সহজ ভাই, জাস্ট তুমি সূত্র মনে রাখবা, অথবা সূত্র মনে না থাকলে চিত্র অঙ্কন করে নিবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বা মনে করতে সুবিধা হবে। ওকে, তো গেল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 11-12 সেশনে আসছিল, এই প্রশ্নটা আমরা শিখে ফেললাম। এখান থেকে আরো প্রশ্ন আসছে, চলো সেগুলো একটু দেখা ট্রাই করি। দেখো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কত সালে আসছিল রে, যে ভাই 12-13 সেশনে আসছিল। কত সালে আসছিল, 12-13 সেশনে আসছিল। দেখো তো কি বলছে, যে ভাইয়া -3, -4 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত। ভাই এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধের মান হচ্ছে মডুলাস অফ এফ, মডুলাস অফ এফ। এখানে এফ এর মান কত ভাই, দেখো -4 না, তাহলে এখানে -4 মডুলাস, তার মানে 4 হয়ে যাবে। আমাদের অ্যান্সারটা কত ভাই, ফ্যান্টাস্টিক ভাবে এই নাম্বারটা। দেখছো অনেক সহজ, তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো ভাইয়া, তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে খুব সহজ, তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবা, তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবা। বুঝা গেল? আচ্ছা, তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে দেখো পরবর্তী প্রশ্নটা কি বলা আছে, একটু খেয়াল করো দেখি ভাইয়া। পরবর্তীতে প্রশ্ন দেখো, যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস সি ইকুয়াল টু 0 এক্স অক্ষকে স্পর্শ করে, এখন সি এর মান কত। তাহলে ভাই এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি আর ইকুয়াল টু মড এফ, আর ইকুয়াল টু কি ভাইয়া, মড এফ। আবার সি ইকুয়াল টু কি জানি, জি স্কোয়ার। তাহলে আমাদের সি এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে সি এর মান জি এর মান কি ভাইয়া, আমরা এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে এক্স এর সহগ -4, এখানে -2, তাহলে জি এর মান কত আসতেছে রে, 2 আসতেছে। তাহলে আমরা এখানে সি ইকুয়াল টু 2 এর উপরে স্কয়ার করে দাও, তার মানে 4। অ্যান্সার হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের 4। কোথায় আছে, এ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। কোথায় আছে ভাইয়া, এ নাম্বারটা রাইট অ্যান্সার, এ নাম্বারটা রাইট অ্যান্সার। খুব সহজেই আমরা কিন্তু প্রশ্নটা সমাধান করে ফেললাম, খুব সহজেই কি ভাইয়া প্রশ্নটা সমাধান করে ফেললাম। তাহলে চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, দেখো যে ভাইয়া 1-1,9 বিন্দু গামী বৃত্ত 2,0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, তার সমীকরণ কত। ভাই এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি ভাই,
এক্স অক্ষকে স্পর্শ করার শর্তই হচ্ছে আমাদের সি ইকুয়াল টু কি হবে, সি ইকুয়াল টু আমাদের আমাদের হচ্ছে জি স্কোয়ার, আবার আর ইকুয়াল টু কি হবে মডুলাস অফ এফ। আবার দেখো যেহেতু এত বিন্দুগামী বলছে ভাই, এত বিন্দুগামী, এটা কিন্তু কিচ্ছু করার দরকার নাই, মহা শর্টকাট দিয়ে করতে পারবা। আমি মহা শর্টকাট কি বলছিলাম যে ভাই যেটা বিন্দুগামী হলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, বিন্দুগামী হলে ওই বিন্দু দ্বারা অবশ্যই অপশন টেস্ট করে আমরা অ্যান্সার আনতে পারবো, অর্থাৎ সিদ্ধ হবে, সিদ্ধ হবে। তাহলে দেখো তো, এখন দেখো এই যে 1 9 এইটা দ্বারা যদি তুমি সিদ্ধ করো, এই যে সি নাম্বার অপশনটাকে সিদ্ধ করো, দেখো আমাদের -1 এর উপর স্কয়ার করলে আমাদের 1 আসতেছে, আমাদের 9 এর উপর স্কয়ার করলে 9 9 81 আসতেছে, আবার মাইনাস এখানে কত, এখানে মাইনাস এক্স এর মান কত -1, তাহলে মাইনাসে মাইনাসে +4, এখানে কত ভাই মাইনাস আমাদের 9 আর 10 গুণ করলে 90, আর এখানে আমাদের কত আছে ভাই, এখানে আগে থেকেই +4 আছে, ইকুয়াল টু 0। দেখো তো সিদ্ধ হয় কিনা। তাহলে এখানে আছে 81, আমাদের এখানে 4 4 8 আর একে 9, 81 আর 9 90, তাহলে 90 মাইনাস 90, তাহলে ইকুয়াল টু 0। তার মানে দেখো 0 ইকুয়াল টু 0 চলে আসছে, 0 ইকুয়াল টু 0, তাহলে সিদ্ধ হয়ে গেছে। তাহলে আমাদের সি নাম্বারটা রাইট আনসার। দেখছো, সি নাম্বারটা রাইট আনসার। তুমি যেভাবেই যাও না কেন ভাই, যেভাবেই যাও, যে কোনো ভাবে গেলেই বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি উত্তর আনতে পারবা। দেখো তুমি চাইলে এই শর্তগুলো দিয়েও সমাধান করতে পারবা, অথবা তুমি চাইলে, যেহেতু বিন্দুগামী বলছে ভাই একদম মহা শর্টকাট, অবশ্যই ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তাহলে যেই সমীকরণটা সিদ্ধ হবে সেটাই অ্যান্সার। আমাদের সি নাম্বারটা আমাদের সিদ্ধ কিন্তু হয়ে গেছে, তার মানে আমরা সি নাম্বারটাকে খুব সুন্দরভাবে রাইট আনসার বলতে পারতেছি। ওকে, চলো তাহলে নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখেন যে ভাইয়া দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত। দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত। এটা দুইটা প্রসেস আছে। কয়টা প্রসেস ভাইয়া? দুইটা প্রসেস আছে। দুইটা প্রসেসে তুমি এই ম্যাথটা সমাধান করতে পারবে, আমি ক্রমান্বয়ে শিখাই দিচ্ছি। দেখো, ধরো এইটা একটা বিন্দু দেওয়া আছে x1 y1, এটা একটা বিন্দু দেওয়া আছে x2 y2, এটাকে সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে, তার মানে ব্যাসটা অবশ্যই কেন্দ্রের উপর দিয়ে যাবে, কারণ এইটা তো বৃত্তের জ্যা। যদি আমরা যে কোনো এই যে ব্যাসার্ধ বাদ দিয়ে যে কোনো একটা পয়েন্টে নেই, এগুলাকে আমরা কি বলতে পারি, ওই বৃত্তের জ্যা বলতে পারি। আমাদের তো জ্যা চাই নাই ভাই, আমাদের ব্যাস, দেখো ব্যাস ধরে বলছে, তাহলে অবশ্যই ব্যাসটা অবশ্যই কেন্দ্রের উপর দিয়ে যাবে, তাই না? তো দেখেন আমাদের এইটা প্রসেস নাম্বার 1, প্রসেস নাম্বার 1 এ এটা আমরা কিভাবে সমাধান করতে পারবো একটু খেয়াল করেন। যে ভাই এই দুইটা বিন্দু যদি আমাদের বৃত্তের আমাদের হচ্ছে ব্যাস হয়, তাহলে আলটিমেটলি দেখেন এটার মধ্যবিন্দুটা, এটা বৃত্তের কেন্দ্র না ভাই, আর কেন্দ্র বা এটাকে আমরা এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বলতে পারি না, কেন্দ্র বা মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানেই হচ্ছে এখানকার কেন্দ্র। তাহলে এইটার মধ্যবিন্দু কেমনে বের করতে পারবো? মধ্যবিন্দু বের করার নিয়ম কি ভাই? যে ভাই এখানে যদি আমরা কেন্দ্র এক্স আর ওয়াই ধরি, তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাই মধ্যবিন্দু কেমনে বের করে, যে ভাই x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আবার যদি ওয়াই এর মান বের করি তাহলে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। সো এইভাবে আমরা কিন্তু কেন্দ্র বের করে নিতে পারবো, তাহলে আমরা কেন্দ্র দিয়ে সমাধান করতে পারবো। প্রসেস নাম্বার এখানে দুইটার মধ্যে এক নাম্বারটা হচ্ছে যে ভাই আমি কেন্দ্র দিয়ে সমাধান করতে পারবো। আবার দেখো যে ভাই এই বিন্দুটা এবং এই বিন্দুটা এরা তো বৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাই না? সো বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থাকলে ওই বিন্দু দ্বারা অবশ্যই বিন্দুটা সিদ্ধ হবে। তার মানে আমরা দুই নাম্বারটা অপশন টেস্ট করেও করতে পারবো, অপশন টেস্ট করেও করতে পারবো, অপশন টেস্ট করেও করতে পারবো, মানে সিদ্ধ করেও করতে পারবো। তো আমি সাজেস্ট করবো তোমরা দুই নাম্বারটা করবা না, কারণ সিদ্ধ করতে সময় বেশি লাগে, তোমরা কেন্দ্র দিয়েও করে ফেলবা, তোমরা কেন্দ্র দিয়েই করে ফেলবা, তাহলে সময় কম লাগবে। তোমরা কি করবা ভাইয়া? কেন্দ্র দিয়েই করে ফেলবা, তাহলে সময় কম লাগবে। সো চলো এইখান থেকে ম্যাথ কিভাবে আসছে সেটা একটু দেখার ট্রাই করি। যে ভাই এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যাথ কিভাবে আসছিল, দেখো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2-3 সালের আসা একটা প্রশ্ন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2-3 সালে আসা একটা প্রশ্ন। একটু খেয়াল করো তো দেখি ভাইয়া কি বলছে। যে ভাইয়া -9,9 5,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত। তাহলে সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তাহলে ভাই আমার কি বলছে, দুইটা প্রসেসের মধ্যে কেন্দ্র দিয়ে করলে ভালো, সময় কম লাগবে। তাহলে কেন্দ্রটা বের করে নাও। তাহলে কেন্দ্র, তাহলে x ইকুয়াল টু কি জানি, যে ভাই x1 প্লাস আমাদের x2 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে x1 এর মান কত রে, দেখো -9 প্লাস x2 এর মান কত 5 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কত আসতেছে 4 -2। আবার y কেন্দ্রের মান কত, কেন্দ্র মানে এক্স ওয়াই না বইলা এখানে হচ্ছে জি বলাটাই ভালো, আর এখানে এফ বলাটাই ভালো, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, তাহলে y1 এর মান কত 9 প্লাস 5 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের কত আসতেছে 9 14 4 মানে 7 আসতেছে 7। তাহলে কেন্দ্র আমরা কত পাইলাম, -2 আর 7, কেন্দ্র কত পাইছি রে, -2 আর 7। তাহলে দেখো তো এখানে কোথায় -2 আর 7 আছে, -2 আর 7, -2 আর 7,
-2 আর 7। এই যে ডি নাম্বার অপশনটায় দেখো তো একটু, যে ভাই এক্স এর সহগ ডিভাইড বাই -2 কেন্দ্র বের করার নিয়ম, আর ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। সো এখানে আমাদের -2 আসতেছে আর এখানে আমাদের 7 আসতেছে, দেখছো? তার মানে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। কেন্দ্র দিয়ে করাটাই বেটার, কেন্দ্র দিয়ে করাটাই বেটার ভাইয়া, কেন্দ্র দিয়ে করাটাই বেটার। খুব দ্রুত আমরা সমাধান করতে পারবো, কেন্দ্র দিয়ে করাটাই বেটার, খুব দ্রুত আমরা উত্তর আনতে পারবো। কেন্দ্র দিয়ে করাটাই বেটার, খুব দ্রুত আমরা উত্তর করতে পারবো। সবাই কি বুঝতে পারলাম ভাইয়া? সবাই কি বুঝতে পারছি একটু বলেন দেখি? সবাই কি বুঝতে পারছি রে? সবাই কি বুঝতে পারছি? খুব সহজ, কিন্তু তুমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখলেই ইনশাআল্লাহ পেরে যাবা। তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখেন আমরা দেখতে দেখতেই ক্লাসের শেষ পর্যায়ে চলে আসতেছি। তো দেখেন এটা স্পর্শকের সমীকরণ, এই টপিকটা বেশ লেস ইম্পর্টেন্ট, বাট জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অলরেডি এখান থেকে প্রশ্ন 2 বার আসছিল। সো এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই, এটা তোমাকে পড়তে হবে। এই টপিকটা একটু কঠিন মনে হইতে পারে, বাট তোমাকে পড়তে হবে, যেহেতু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছিল ভাইয়া প্রশ্নটা, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছিল, তার মানে এই টপিক তোমাকে পড়তে হবে, স্পর্শকের সমীকরণ। দেখো এটা দুইটা পদ্ধতি আছে, আমি দুইটা পদ্ধতি শিখাই দিব। এক নাম্বার পদ্ধতি ডিরেক্ট সূত্র। সূত্রটা দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের উপরস্থ আমাদের x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো এটা অবশ্যই আমাদের একটা সরলরেখা হবে। সো দেখো আমাদের সমীকরণ নির্ণয় সূত্র ডিরেক্ট যদি আমরা আলটিমেটলি সূত্র দিয়ে করি, তাহলে সূত্রটা বেশ বড় সরো, x1 প্লাস y1 প্লাস z x প্লাস x1 প্লাস f y প্লাস y1 ইন্টু আমাদের প্লাস c থাকবে। এটা ডিরেক্ট সূত্র। এই সূত্রটা না মুখস্থ রাখাটা একটু টাফ, সূত্রটা ভাই মুখস্থ রাখাটা একটু টাফ, ঠিক আছে? এটা ডিরেক্ট সূত্র। আবার যদি বৃত্তের সমীকরণটা মূল বিন্দুগামী হয়, যেমন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, উপরস্থ বিন্দুটা আমাদের x1 y1 বিন্দু হলে স্পর্শকের সমীকরণটা কত হবে? তখন x1 প্লাস y1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। সো এটা ডিরেক্ট সূত্র। এই সূত্রগুলো না মুখস্থ রাখতে হয়, কারণ এই সূত্র তোমার জীবনে মুখস্থ হবে না, আমি জানি তুমি ভুলে যাবা, পরীক্ষার হলে গিয়ে তোমার ভুলে যাওয়ার চান্স 100%, ঠিক আছে? এটা অনেক বড় একটা সূত্র, দেখছো সূত্রটা কতটা বিদ্যুটে একটা সূত্র, x1 প্লাস y1 প্লাস z x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। সো এই জিনিসটা একটু দেখতে আমরা আনকমন মনে হয় বা একটু বিদ্যুটে মনে হয়। সো চলো আমরা 2 নাম্বার পদ্ধতি দিয়ে করব। 2 নাম্বার পদ্ধতি দিয়ে ভাই প্রসেস 2 2 নাম্বার পদ্ধতি দিয়ে একটু করি। সো দেখেন আমাদের যেহেতু বলছে যে ভাই এত বিন্দুগামী, তাহলে বৃত্তের স্পর্শকের সমীকরণ স্পর্শক, তাহলে বৃত্তের স্পর্শক অলওয়েজ সরলরেখা হবে না ভাই, বৃত্তের স্পর্শক অলওয়েজ সরলরেখা হবে না। তাহলে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আমি তোমাদেরকে শিখাইছিলাম সরলরেখা অধ্যায়ে, যে ভাই x মাইনাস x1 ইকুয়াল টু m x মাইনাস x1। এটা হচ্ছে আমাদের এক বিন্দুগামী এবং যদি সরলরেখার ঢাল দেওয়া থাকে, এমটা মানে কি ঢাল, বিন্দুগামী এবং ঢাল বলা থাকলে আমরা সেটাকে বলতে পারবো যে ভাইয়া বৃত্তের সরলরেখার সমীকরণ x মাইনাস x1 ইন্টু আমাদের m ইন্টু y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এখন তাহলে এই m ঢাল কেমনে বের করে? ঢাল দেখো এই যে এটা কোন সমীকরণ দেওয়া আছে, দেখো তো বৃত্তের সমীকরণ না। এখন বৃত্তের সমীকরণ হলেও এটা একটা আমরা দুইটা আমাদের সমীকরণ বা ফাংশন মনে রাখবা, যে ভাই অব্যক্ত সমীকরণ এবং পরামিতিক সমীকরণ, অব্যক্ত সমীকরণ এবং পরামিতিক সমীকরণ। এখন অব্যক্ত সমীকরণ এবং পরামিতিক সমীকরণ এটা যখন আমরা অন্তরীকরণের ক্লাস নিব তখন আরো ইন ডিটেইলসে তোমাদেরকে শেখাবো। সো আপাতত এখানে আমরা দেখো এটা ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের হেল্প নিয়েও এই ম্যাথটা সমাধান করতে পারবো আমরা। সেটা কিভাবে একটু দেখার ট্রাই করো। এটা কঠিন মনে হইতে পারে একটু, বাট যখন আমি অন্তরীকরণ পড়বো তখন দেখবে একদম পানি ভাত হয়ে গেছে এগুলা। ওকে, সো দেখো এই যে ঢাল বের করার অনেক নিয়ম আছে। সো একটা সমীকরণকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দেই তাহলেও কিন্তু ঢাল বের হয়। একটা সমীকরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেই ভাইয়া তাহলেও কিন্তু আমাদের ঢাল বের হয়। ওকে, সো এখন এইটা কি সমীকরণ? এটা কিন্তু অব্যক্ত সমীকরণ। অব্যক্ত কেন? কারণ কেমনে চিনবা কোনটা অব্যক্ত আর কোনটা পরামিতিক? একটা সমীকরণে একের অধিক যদি চলক থাকে তাহলে সেটাকে বলবো আমরা অব্যক্ত সমীকরণ। আর যদি এক্স এর একটা সমীকরণ ওয়াই এর আরেকটা সমীকরণ, এর দুইটা যদি আলাদা আলাদা সমীকরণ থাকে তাহলে সেটাকে আমরা বলবো পরামিতিক সমীকরণ। তাহলে দেখো এখানে আমাদের এক্সও আছে ওয়াইও আছে, একের অধিক চলক একটা সমীকরণের মধ্যেই বিদ্যমান, এই জন্য আমরা এটাকে বলবো অব্যক্ত সমীকরণ। এখন অব্যক্ত সমীকরণকে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েট করার নিয়ম হচ্ছে সূত্র একটা মাইনাস দিতে হবে, আমাদের উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পুরো সমীকরণকে এক্স এর সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। এখন কথা হচ্ছে যে ভাই এটা না একটু কঠিন লাগতেছে, চলো একটা প্রশ্ন সমাধান করি তাহলে বিষয়টা তোমাদের ধরতে সুবিধা হবে। তো দেখো কি বলছে ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4-5 সেশনে আসা একটা প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 0
শূন্য শূন্য বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ কত? ভাই বিন্দু মানে আমাদের y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। এখানে x1 y1 এর মান দেওয়াই আছে শূন্য শূন্য, এটা কিন্তু x1, এটা y1 এর মান। এখন তোমাদের m এর মান দেওয়া নাই, m এর মান বের করতে হবে। তাহলে ঢাল কেমনে বের করে? ওই যে এটা তো ভাই অব্যক্ত সমীকরণ, কারণ এখানে x ও আছে y ও আছে, একের অধিক চলক। তাহলে আমাদের সূত্রটা কি? মাইনাস উপরে হবে x এর সাপেক্ষে, এই সমীকরণকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x স্কয়ার কে 2x হচ্ছে, y x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়ে যায়, তাহলে লেখার দরকার নাই। আর 4x কে ডিফারেন্সিয়েট করলে 4 হচ্ছে, ডিভাইডেড বাই, দেখো y কে ডিফারেন্সিয়েট করলে আবার 0, দরকার নাই, x এর সাপেক্ষে যেহেতু করতেছে। এখন নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x তো 0, তার মানে 2y, আর এখানে প্লাস 1 হচ্ছে আমরা, ঠিক আছে। এখন এটা কোন বিন্দুগামী? এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দুগামী। সো এখন এই যে ঢালের মধ্যে 0 0 বিন্দু বসাই দাও। তাহলে আমরা থাকতেছে উপরে হচ্ছে -4 থাকতেছে, 0 এর সাথে গুণ করলে তো পুরোটাই ফিনিশ হয়ে যাবে, এটাও ফিনিশ হয়ে যাবে, তার মানে এখানে 1 থাকতেছে। তাহলে আমাদের ঢাল হচ্ছে -4, তাহলে এখানে বসাই দাও ভাইয়া। তার মানে y -0, এই যে y1 এর মান 0, x1 এর মানও 0, তাহলে m এর মান হচ্ছে -4, এখানে x -0। তাহলে এখানে আমরা x y ইকুয়াল টু -4x পাচ্ছি। তাহলে আমরা 4x প্লাস y ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ পাচ্ছি। 4x প্লাস y, 4x প্লাস y ইকুয়াল টু 0 কোথায়? এই যে ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। 4x প্লাস y কোথায় ভাইয়া? আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। 4x প্লাস y কোথায় ভাইয়া? আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝা গেল রে? দেখছো এই ম্যাথটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ভাই। এটা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক ফেভারিট একটা টপিক, বারবার এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসছেও, বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ, একটু কঠিন লাগতে পারে তোমার কাছে প্রথম দেখায়, বারবার করে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ঝামেলা হবে না। ওকে, তো চলো আরো একটা ম্যাথ সমাধান করি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ। দেখি দেখো কি বলছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসছে। কত সালে আসছিল ভাইয়া? 14-15 সেশনে আসছিল। কত সালে আসছিল রে? 14-15 সেশনে। দেখো এটা কি বলছে, যে ভাই বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 স্পর্শকের সমীকরণ বিন্দু। দেখো বিন্দু দেওয়া আছে আবার -4 -2, তার মানে এটা x1 y1 এর মান। এখন ওই স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, স্পর্শকের কি ওই একই প্রশ্ন সমীকরণ। তাহলে ভাই ওই যে আমাদের y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1, তাহলে x1 এবং y1 এর মান দেওয়া আছে, আমাদের m এর মান দেওয়া নাই, mটা বের করো। এখন m কেমনে বের করবো ভাই? ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু আলটিমেটলি এটা কোন সমীকরণ? অব্যক্ত সমীকরণ, কারণ x ও আছে y ও আছে, একের অধিক চলক। তাহলে সূত্র কি ভাই? মাইনাস উপরে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে 2x মাইনাস 2, আর নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে 2y প্লাস 4। তাহলে এখন এটা কি কোন বিন্দু দেওয়া আছে আবার? -4 -2। এখন তাহলে বিন্দু বসাই দাও, তাহলে এখানে তো মাইনাস মাইনাসই থাকতেছে, তাহলে 2x, তাহলে -4 দুগুণ 8, আর এখানে -2 আগে থেকে আছে, ডিভাইডেড বাই 2 দুগুণ 4, মানে -4 প্লাস 4 হচ্ছে, তাহলে -4 প্লাস 4, তাহলে 0 ভাই। তাহলে আমাদের এখানে কত আসতেছে? যাই থাকুক না কেন আমাদের ইনফিনিটি চলে আসতেছে, ইনফিনিটি। 0 মানেই হচ্ছে ডিভাইডেড বাই 0। দেখো যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 থাকলে এটাকে আমরা বলতে পারবো অসীম বা ইনফিনিটি। আর এই অসীমকে আবার এভাবেও লেখা যায় 1 ডিভাইডেড বাই 0। তার মানে ঢালের মান আমরা ইনফিনিটি পাচ্ছি, অথবা 1 ডিভাইডেড বাই 0 বলতে পারবো। তাহলে এখন ঢালের মান বসাই দাও, যে ভাই আমাদের y মাইনাস y1 এর মান কত ভাই? -2, তাহলে মাইনাস প্লাস 2 হয়ে গেল। m এর মান কত? 1 ডিভাইডেড বাই 0, মানেই অসীম। x মাইনাস x1 এর মান কত ভাই? মাইনাস প্লাস 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই আর গুণ করে দাও, এই 0 এর সাথে তুমি এইটা গুণ করলে পুরাটাই 0 পাবা, আর এখানে থাকতেছে হচ্ছে x প্লাস 4। তার মানে আমাদের x প্লাস 4 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। x প্লাস 4 ইকুয়াল টু 0 কোথায়? ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা। ওকে, তো দেখো আমরা খুব সহজেই কিন্তু একদম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বৃত্ত অধ্যায় থেকে যা যা প্রয়োজন একদম A to Z বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি। তারপরে ওই কনসেপ্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে, A to Z বিগত মনে করো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যত প্রশ্ন আছে বৃত্ত থেকে আসা সকল প্রশ্ন আমি এই ক্লাসের মধ্যে সমাধান করাই দিছি, এবং সকল কনসেপ্ট তোমাকে A to Z বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাই দিছি। ওকে, সো বৃত্তর ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে। যারা একটু দেরিতে ক্লাসে উপস্থিত হয়েছেন তারা ক্লাসটা তো রেকর্ড থাকবে, আলটিমেটলি ক্লাসটা করে নিও ভাই। এই ক্লাস করলে তোমার বৃত্ত অধ্যায় থেকে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।